ভারতের মানচিত্রে একটা রাজ্য আছে যেটি বহু বছর ধরে বলা চলে যেন আগ্নেয়গিরির মুখে দাঁড়িয়ে আছে। সেভেন সিস্টার্সের অন্যতম এই রাজ্যটি হলো ভারতের মণিপুর। আবারও উত্তপ্ত হয়ে উঠেছে ভারতের পূর্বাঞ্চলীয় এই রাজ্যটি এবং এবারের পরিস্থিতি আগের সব রেকর্ড ছাড়িয়ে যাচ্ছে। গুলির শব্দ, সেনা ঘাঁটি দখলের ভিডিও, নির্বাচিত জনপ্রতিনিধিদের প্রাণনাশের হুমকি, সব মিলিয়ে একটাই প্রশ্ন উঠেছে, মণিপুর কি শুধু সহিংসতার দিকে এগোচ্ছে নাকি ভারতের মানচিত্র থেকে আলাদা হওয়ার পথে আরও এক ধাপ এগিয়ে গেল? সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে ভারতীয় সেনাবাহিনীর একটি ক্যাম্পে অস্ত্র হাতে অবস্থান নিচ্ছে সশস্ত্র যোদ্ধারা। ক্যাম্প ছেড়ে সরে যাচ্ছে সেনারা। এই দৃশ্য যদি কাশ্মীর বা ছত্তিশগড়ের হতো তবে দেশ জুড়ে তোলপাড় পড়ে যেত। কিন্তু এটা ঘটছে মণিপুরে, যেখানে প্রশ্ন শুধু আইন শৃঙ্খলার নয়, প্রশ্ন রাষ্ট্রের সার্বভৌমত্বের। সাম্প্রতিক দিনগুলোতে মণিপুরের পার্বত্য অঞ্চল আবারও অস্থির হয়ে উঠেছে। বিশেষ করে গোত্রভিত্তিক জনগোষ্ঠী অধ্যুষিত এলাকাগুলোর পরিস্থিতি ক্রমশ নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যায় ভারতীয় সেনাবাহিনীর একটি ক্যাম্পে আচমকা আক্রমণ চালায় মণিপুর লিবারেশন আর্মি বা এমএলএ। হামলার পর তারা ঘাঁটিতে অবস্থান নেয়। সেনারা ঘাঁটি ছেড়ে সরে যেতে বাধ্য হয়, অপেক্ষা করে বাইরের শক্তির জন্য। এই ঘটনাটি শুধু একটি বিচ্ছিন্ন হামলা নয়, এটি স্পষ্ট করে দিচ্ছে মণিপুরে রাষ্ট্রের নিয়ন্ত্রণ এখন কতটা নড়বড়ে হয়ে গেছে। এই অস্থিরতার মধ্যে সামনে আসে আরও একটি ভয়ঙ্কর অধ্যায়। ইউনাইটেড কুকি লিবারেশন আর্মি নামের একটি সশস্ত্র সংগঠন সরাসরি ৩ জন উপজাতি বিধায়ককে প্রাণনাশের হুমকি দেয়। সম্প্রতি প্রকাশিত এক বিবৃতিতে সংগঠনটি জানিয়েছে এই ৩ বিধায়ককে ২০ ফেব্রুয়ারির মধ্যে পদত্যাগ করতে হবে। বিবৃতিতে বলা হয়, এই নির্দেশ অমান্য করলে তাদের রাজ্য সরকারের সহযোগী ও জনগণের শত্রু হিসেবে গণ্য করা হবে, আর সেই শাস্তির মধ্যে মৃত্যুদণ্ড অন্তর্ভুক্ত। এই কথাটিও স্পষ্ট উল্লেখ করা হয়েছে। সবচাইতে উদ্বেগজনক বিষয় হলো বিবৃতিতে বলা হয় এ বিষয়ে কোনো ব্যক্তি বা সংস্থার হস্তক্ষেপ করার অধিকার নেই। যারা হস্তক্ষেপ করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এর অর্থ একটাই, মণিপুরের অস্ত্রধারী গোষ্ঠীগুলো এখন কার্যত সমান্তরাল রাষ্ট্রের মতোই আচরণ করছে। এবার আসা যাক মণিপুরের স্বাধীনতার দাবির প্রসঙ্গে। কোথা থেকে এসেছে এই আন্দোলন? এই সহিংসতার পেছনে শুধু জাতিগত সংঘাত নয়, আছে গভীর রাজনৈতিক ক্ষোভ। স্থানীয় আরেকটি স্বাধীনতাকর্মী সংগঠন প্রকাশ্যে ঘোষণা দেয় কুকি জনগোষ্ঠী ও সাধারণ মানুষ বর্তমান সরকারি ব্যবস্থার উপর আস্থা হারিয়েছে। তাদের দাবি হলো মণিপুরে ভারতীয় সংবিধানের অধীনে শাসন ব্যবস্থা তারা আর মানতে চাইছে না। এই দাবি নতুন কিছু নয়। ২০২৩ সালের রক্তক্ষয়ী সহিংসতার পর থেকে মণিপুরে আলাদা রাজনৈতিক প্রশাসনের দাবি আবার জোরালো হয়। তখন সেটি ছিল বিচ্ছিন্ন স্লোগান, আজ সেটি রূপ নিচ্ছে সংগঠিত আন্দোলনে। এখন এখানে দাবি উঠেছে ভারতের ভেতরেই একটি আলাদা প্রশাসনিক কাঠামোর, যা দিল্লির নিয়ন্ত্রণের বাইরে। এই দাবি ধীরে ধীরে রূপ নিচ্ছে ভারত থেকে স্বাধীনতার রাজনৈতিক ভাষ্যে। এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যে গেল ৮ ফেব্রুয়ারি ঘটে আরও একটি ঘটনা। মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং ইম্ফল বিমানবন্দরে যান। সেখানে তিনি বিদায় জানান বিজেপি বিধায়ক ভুং জাগিন ভালকে। সহিংসতার সময় হামলায় আহত এই বিধায়ককে উন্নত চিকিৎসার জন্য দিল্লিতে পাঠানো হয়েছে। এ দৃশ্য প্রতীকী। একদিকে রাজ্য জ্বলছে, অন্যদিকে সরকার ব্যস্ত ক্ষত সামলাতে। সমাধান খোঁজার কোনো দৃশ্য এখানে অনুপস্থিত। আজ মণিপুর শুধু একটি রাজ্য নয়, এটি ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তার সবচেয়ে বড় পরীক্ষাগুলোর একটি। সেখানে প্রশ্ন উঠেছে, মণিপুর কি কেবল অশান্ত নাকি বিচ্ছিন্নতার দোরগোড়ায় দাঁড়িয়ে? ইতিহাস বলে যে আগুন অবহেলা করা হয় সে আগুনে একদিন মানচিত্র বদলে দেয়। মণিপুরে আজ যা ঘটেছে তা শুধু রাজ্য সরকারের ব্যর্থতা নয়, এটি ভারতের রাষ্ট্র কাঠামোর জন্য এক গভীর সতর্ক সংকেত। এই সংকেত শোনা হবে নাকি আরও একটি সংঘাতের গল্প লেখা হবে, সেই উত্তর এখনও অজানাই রয়ে গেছে। কিন্তু একটা সত্য, যে মণিপুর আর নীরব নেই। ভারতের কেন্দ্রীয় সরকার এই পরিস্থিতিকে কিভাবে দেখছে সেটা একটা বড় প্রশ্ন। দিল্লি থেকে বারবার বলা হচ্ছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে, কিন্তু মাঠের চিত্র বলছে সম্পূর্ণ ভিন্ন কথা। সেনা ক্যাম্প দখল হয়ে যাচ্ছে, নির্বাচিত জনপ্রতিনিধিদের হত্যার হুমকি দেওয়া হচ্ছে, সশস্ত্র গোষ্ঠীগুলো প্রকাশ্যে বিবৃতি দিচ্ছে, আর সরকার বলছে সব ঠিক আছে। এই দুটো ছবির মধ্যে যে বিশাল ফারাক, সেটাই মণিপুরের আসল সংকট। মণিপুরের এই সংকট শুধু সেই রাজ্যের সমস্যা নয়, এটি ভারতের উত্তর পূর্বাঞ্চলের পুরো ভূরাজনৈতিক স্থিতিশীলতার প্রশ্ন। এই অঞ্চল দিয়ে ভারত মিয়ানমার এবং দক্ষিণ পূর্ব এশিয়ার সাথে যুক্ত। এখানে অস্থিরতা মানে ভারতের অ্যাক্ট ইস্ট পলিসির জন্য বড় ধাক্কা। চীনের সাথে সীমান্ত উত্তেজনা যখন তুঙ্গে, তখন উত্তর পূর্বে এই ধরনের অস্থিরতা ভারতের জন্য কতটা বিপজ্জনক সেটা বোঝার জন্য বিশেষজ্ঞ হওয়া দরকার নেই। স্থানীয় মানুষের কথা শুনলে আরো ভয়াবহ চিত্র বেরিয়ে আসে। তারা বলছেন রাতের বেলা গুলির শব্দ এখন স্বাভাবিক হয়ে গেছে। কোন গ্রাম কোন গোষ্ঠীর নিয়ন্ত্রণে সেটা প্রতিদিন বদলাচ্ছে। সরকারি প্রশাসন নামকাওয়াস্তে আছে, আসল ক্ষমতা এখন অস্ত্রের হাতে। এই পরিস্থিতিতে সাধারণ মানুষ দুই পক্ষের মধ্যে পিষ্ট হচ্ছেন। মণিপুরের ইতিহাস ঘাটলে দেখা যায় এই রাজ্য 1949 সালে ভারতের সাথে যুক্ত হয়েছিল। তখন থেকে একটি অংশ এই যুক্ত
হওয়াকে মেনে নিতে পারেনি। দশকের পর দশক ধরে এখানে স্বাধীনতার আন্দোলন চলেছে, কখনো দমন করা হয়েছে, কখনো আলোচনা হয়েছে, কিন্তু সমস্যার মূল কখনো সমাধান হয়নি। আজকের পরিস্থিতি সেই পুরনো ক্ষতেরই নতুন রক্তক্ষরণ। ভারতের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো এখানে কোনো সহজ সমাধান নেই। শুধু সেনা দিয়ে এই সমস্যার সমাধান হবে না, কারণ সমস্যাটা সামরিক নয়, এটা রাজনৈতিক। আবার রাজনৈতিক সমাধান খুঁজতে গেলে এমন কিছু দাবি মানতে হবে যা ভারতের সংবিধানের সাথে সাংঘর্ষিক। এই দোটানায় পড়ে দিল্লি এতদিন সমস্যাটা এড়িয়ে গেছে, কিন্তু এখন আর এড়ানোর সুযোগ নেই, কারণ আগুন এবার সীমা ছাড়িয়ে যাচ্ছে। আন্তর্জাতিক মহলও এই পরিস্থিতির দিকে নজর রাখছে। মানবাধিকার সংগঠনগুলো বারবার মণিপুরের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। জাতিসংঘের কিছু সংস্থা স্বাধীন তদন্তের দাবি জানিয়েছে। ভারত অবশ্য এসব দাবি নাকচ করে দিয়েছে এটাকে অভ্যন্তরীণ বিষয় বলে। কিন্তু যখন একটি রাজ্য কার্যত গৃহযুদ্ধের মতো পরিস্থিতি চলছে, তখন সেটা কতদিন শুধু অভ্যন্তরীণ বিষয় থাকবে সেটাই একটা মূল প্রশ্ন। মণিপুরের পরিস্থিতি ভারতের জন্য একটা বড় পরীক্ষা। এই পরীক্ষায় কিভাবে তারা উত্তীর্ণ হয় সেটার উপর নির্ভর করছে শুধু মণিপুর নয়, উত্তর পূর্বাঞ্চলের ভবিষ্যৎ। কারণ মণিপুরে যা ঘটছে সেটা সফল হলে অন্যান্য রাজ্য একই ধরনের আন্দোলন মাথাচাড়া দিয়ে উঠতে পারে। ভারতের মতো বিশাল এবং বৈচিত্র্যময় দেশে এই ধরনের নজির অত্যন্ত বিপজ্জনক। আপাতত মণিপুর জ্বলছে, সেনা ক্যাম্প দখল হচ্ছে, বিধায়কদের হত্যার হুমকি দেওয়া হচ্ছে, স্বাধীনতার স্লোগান উঠছে, আর দিল্লি বলছে সব নিয়ন্ত্রণে আছে। এই দুটো বাস্তবতার মধ্যে যে ফাঁক, সেটাই মণিপুরের ভবিষ্যৎ নির্ধারণ করবে। ভারতের মানচিত্র অক্ষত থাকবে নাকি একটা নতুন রেখা আঁকা হবে, সেই উত্তর এখন সময়ের গর্ভে লুকিয়ে আছে। তবে একটা কথা নিশ্চিত করে বলা যায়, মণিপুর আর আগের মতো নেই, এবং পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে ভারতের চিন্তিত হওয়ার যথেষ্ট কারণ রয়েছে। সুপ্রিয় দর্শক, এমন সব তথ্যবহুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিও পেতে বেল আইকনটিকে বাজিয়ে রাখুন। ধন্যবাদ।